পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। এই বাড়ির বউয়ের জন্য পরিবারের সকলের মাথা নত করতে হয়েছে। যে বাড়িতে ঘোমটা কালী মায়ের মন্দির আছে, যে বাড়িতে শৈল মা আছে, সেই বাড়িতে এত বড় অনর্থ আমি কিছুতেই হতে দেব না। এই বাড়ির সুনাম, ঘোমটা কালী মায়ের সম্মান, আমার প্রতিষ্ঠা আমার কাছে সবার আগে। শেষবারের মতো আমি তোমাদের বলছি, দরজা খোলো, গৌরীকে সবার সামনে এসে দাঁড়াতে দাও। তোমরা যদি দরজা না খোলো তাহলে কিন্তু মায়ের কোপ তোমাদের উপরেও পড়বে। তোমরাও কিন্তু পাপের ভাগীদার হবে সবাই। দরজা খোলো। দরজা খোলো, দরজা খোলো। কি হবে এবার? ওরা যে সত্যি সত্যি দরজা ভেঙে ফেলবে বলছে। বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে শানও তো বাড়িতে নেই। আমি বলছি কি, আমাদের দরজাটা খোলাটা কি ঠিক হবে? মানে যে লোকগুলো মেলা থেকে আমাদের বাড়ির দরজার সামনে চলে এসেছে গৌরীর খোঁজে, যদি ওরা একবার গৌরীকে ওদের হাতে পায় সেটা কি খুব একটা ভালো হবে? দাঁড়া এক মিনিট, আমি একটা ব্যবস্থা করা যায় কিনা আমি দেখছি, কিন্তু তার আগে ওকে প্লিজ আড়াল কর। ওকে দেখলে আগুনে ঘি পড়বে, ওরা আরো খেপে যাবে। হ্যাঁ প্লিজ ওকে আড়াল কর, আমি দেখছি। মাগো তুমি তো জানো, বলো আমি কোনো অন্যায় করিনি, তাহলে আমি ওদের মুখোমুখি হতে কেন ভয় পাবো মা? আর আমি ভোগে বিষ মিশিয়েছি? এত বড় মিথ্যে কথা, এত বড় ভুল কথা তুমি সত্যি হতে দিও না মা। আমি জানি মা, আমি জানি তুমি আমার পাশে আছো, আর আমি যখন কোনো ভুল করিনি তখন তুমি আমাকে রক্ষা করবে মা, আমি এটাও জানি। এখন তো আর কোনো আপত্তি থাকার কারণ নেই। চরণামৃত খেয়ে দেখানো নিয়ে কথা। হ্যাঁ, সত্যি যদি আমাদের সামনে কেউ চরণামৃত খেয়ে প্রমাণ দেয় তাহলে আমরা মেনে নিতে রাজি। আমাকেও তো কেউ জিজ্ঞেস করছে না, আমাকে তো কেউ জিজ্ঞেস করুক যে আমি এটা খেতে রাজি কিনা। আরে আরে তোমরা কেউ মেজো কাকিমণিকেও তো একবার জিজ্ঞেস করো যে সে খেতে চায় কিনা। এভাবে কোনো জিনিস জোর করে কারোর ঘরে চাপিয়ে দেওয়া যায় নাকি? হ্যাঁ মানে না, মানে কেন খাবো না? শৈল মায়ের চরণামৃত বলে কথা। হে মা ঘোমটা কালী, আমাকে বাঁচাও মা, আমি কিছুতেই ওই চরণামৃত খেতে চাই না। আমি জানি এই চরণামৃত খেলে আমার চরম বিপদ হবে। মা ঘোমটা কালী এমন কিছু একটা করো না মা, যাতে যাতে আমাকে এই চরণামৃত খেতে না হয়। কি হলো মাধুরী, খাও। এই তো দেখাই যাচ্ছে শৈলমার চরণামৃত খেয়ে কিছুই হলো না। তার মানে যা হয়েছে ওই ভক্ষেই হয়েছে। এর জন্য ভোগ রেঁধেছে যে সেই দায়ী। শৈলমা ঠিকই বলেছে। গৌরী, তুমি এখন নিজের দোষ ঢাকার জন্য অনেক কিছু বলবে।
যাই হোক, এটা তো প্রমাণিত হয়ে গেল যে চরণামৃত খেয়ে কারোর কোনো শরীর খারাপ হয়নি। না, এখনো কিছুই প্রমাণ হয়নি। এত তাড়াতাড়ি কিছু হয় না। খাওয়ার সাথে সাথে এফেক্ট হবে তার তো কোনো মানে নেই। আরে এ তো কোনো বিষ নয়। তো তুই কি বলতে চাইছিস ঈশান? মাধুরী চরণামৃত খাওয়ার পরে ও অসুস্থ হয়ে পড়বে, তুইও আমার দিকে আঙুল তুলছিস? না পিসিমণি, আমি কারুর দিকে আঙুল তুলছি না। আমি শুধু এটা বলার চেষ্টা করছি যে কি থেকে কি হয়েছে আমরা সেটা জানি না। আমরা শুধু অনুমান করছি আর অকারণ দোষারোপ করছি। মাগো, মাগো, এটা ঠিক হলো না মা। মেজো কাকিমণি জেদের বসে চরণামৃত খেলেন ঠিকই, কিন্তু আমার মন বলছে মা, এর ফল ভালো হবে না। দেখুন দেখুন, এভাবে হইচই করে আর দোষারোপ করে কোনো লাভ হবে না। আরে এভাবে তো রোগটা সারবে না। এখানে এখনো অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া প্রয়োজন, তাদের ইমিডিয়েট চিকিৎসা করার প্রয়োজন। আর আপনারা জানতে চান তো যে কে অন্যায় করেছে? আমি আপনাদের কথা দিচ্ছি যে সেটা আমি আপনাদেরকে জানাবো। আপনারা আমার উপর ভরসা রাখুন, আর প্লিজ শান্ত হয়ে আর একটা কথা শুনুন। এই বাড়ির কেউ কখনো ইচ্ছে করে কারোর ক্ষতি হয় এরকম কাজ করবে না। যেটা হয়েছে সেটা একটা দুর্ঘটনা মাত্র। কিন্তু আমাদের যে আত্মীয় স্বজন অসুস্থ হয়েছে তার দায় কে নেবে? যদি আপনাদের মনে হয় আমাকে মেরে আপনাদের যা ক্ষতি হয়েছে তা পূরণ হবে, তাহলে মারুন আমাকে। আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে মেরে ফেলে যদি আপনারা শান্তি পান তাহলে তাই করুন, কিন্তু আমি তবুও শেষ মুহূর্ত পর্যন্ত বলবো, আমার তৈরি করা ভোগ খেয়ে কারোর কোনো ক্ষতি হয়নি। এবার মারতে চাইলে মারুন আমাকে। মাগো, মাগো, আমার কেন জানি না মনে হচ্ছে কিছু ঠিক হচ্ছে না। তুমি রক্ষা করো মা, রক্ষা করো। মাধুরীর অবস্থা তো ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। আমি জানি মেজদা, কিন্তু আমি কি করতে পারি বলো? আমাকে কেন ডেকে আনলে? শৈলবা কি মানুষ নাকি পাথর? হ্যাঁ, ওর দেওয়া ওই চরণামৃত খেয়ে তো আমার এই অবস্থা হয়েছে। আমি এখন মরতে বসেছি, আর ওনার কোনো তাপ নেই। বলছে কি কেন শুধু শুধু ওকে ডেকে আনা হয়েছে? তো কি করবো বল, তোকে জানাবো না? তোকে জানাবো না তো কাকে জানাবো? তুই তো বললি যে ওর এই অবস্থার কথা কাউকে না জানাতে। আমি তো জানাইনি। কিন্তু কিন্তু দেখ, যন্ত্রণা, ইনফেকশন হোক, জ্বর এসে গেছে। আমি কি করবো বলতো এবার? আর পারছি না, আমি আর পারছি না, মরে যাবো মনে হচ্ছে। ও মা, মা, কি হয়েছে? কি তোমরা এখানে কেন? কি হলো? সরো না, মায়ের সাথে কথা আছে। মা এখন কথা বলতে পারবে না, তোমরা যাও, কালকে এসো। কেন কথা বলতে পারবো না? কি হয়েছে মায়ের? মানা কেমন যেন একটা করছে। কি হয়েছে বলো তো মায়ের? কিচ্ছু হয়নি। আমি শৈলের সঙ্গে কথা বলছি, দরকারি কথা বলছি। তোমরা যাও এখন এখান থেকে, যাও। কি হলো? কি যেতে বললাম তো। চল চল। পলা মুখটাকে না হয় যে করে হোক বকে ঝোঁকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিলাম, কিন্তু বাড়ির বাকিদের কাল সকালে যখন ওকে নিচে কেউ দেখতে পাবে না, যখন খোঁজ করবে, তখন কি করব? ওকে কাহা তো ঘরে বন্ধ করে রেখে দেবো আমি? মেজদা, মাথা ঠান্ডা করে আমার কথাটা শোনো। এখন কিচ্ছু করা যাবে না।
একটু সময় দাও, রাত বাড়ুক, সবাই ঘুমিয়ে পড়ুক, তখন চুপি চুপি ডাক্তার ডেকে এনে মাধুরীর ভালো করে চিকিৎসা করিয়ে নিও, ঠিক আছে? ততক্ষণ চুপ, আর কেউ যেন জানতে না পারে, কেউ যেন টের না পায়। আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না গো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। সে যাই খাক, আপনি আপনি ওকে একটা ওষুধ দিয়ে দিন যাতে ভালো হয়ে যায়। এখনই একটা ইঞ্জেকশন দিতে হবে। আপনার যা করার করুন, একটু তাড়াতাড়ি করুন। আমি কি ম্যাজিক জানি নাকি? একটু সময় তো লাগবে, আর তাছাড়া এতে যদি কোনো কাজ না হয় তখন হবে হবে হবে, সব কাজ হবে। একটু কড়া ডোজের ইঞ্জেকশন দিয়ে দিন, সব কাজ হয়ে যাবে। বুঝতেই তো পারছেন আপনাকে গোপনে নিয়ে এসেছি কিসের জন্য, যাতে কেউ টের না পায়। কেউ জেনে গেলে খুব বিপদ হয়ে যাবে। দেখুন, গোপন করতে গিয়ে না পেশেন্টের কোনো ক্ষতি হয়ে যায়। এমনিতেই দেরি করে ফেলেছেন, আমার মনে হয় না ওকে এভাবে ফেলে রাখা ঠিক হচ্ছে। ইমিডিয়েট হসপিটালে অ্যাডমিট করা দরকার। আরে বাবা, হসপিটালে যদি ভর্তি করতাম তাহলে কি আপনাকে ডেকে আনতাম? মেজো কাকিমুনির ঘরে এত রাতে আলো জ্বলছে? আপনি ওকে ঠিক করে দিন না, যত টাকা লাগে আমি দেবো আপনাকে, ঠিক করুন। না হলে আপনার অবস্থা শৈল মাধুরীর থেকেও খারাপ করে দেবে। গলার আওয়াজও তো পাচ্ছি বলে মনে হচ্ছে। তাহলে কি আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো? মেজো কাকিমুনির শরীর খারাপ হলো নাকি? না না, একবার গিয়ে দেখা উচিত। দেখুন, প্রাইমারি ট্রিটমেন্ট যা করার আমি করে দিয়েছি, বাকি ওষুধপত্র সব লিখে দিলাম। তবে আমি আবারও বলছি, ওনাকে হসপিটালে অ্যাডমিট করলে ভালো করতেন। যাই হোক, কালকের গোটা দিনটা ওনাকে অবজারভেশনে রাখবেন। কোনো মতেই যেন উনি বিছানা ছেড়ে না ওঠেন। কমপ্লিট বেড রেস্ট। তা কি করে সম্ভব? মাধুরী যদি এইভাবে ঘরে বন্দি থাকে তাহলে আমি সবার কাছে কি জবাব দেব? সবাই তো প্রশ্ন করবে মাধুরী কোথায়, কি হয়েছে। ও অসুস্থ জানতে পারলে তো ভীষণ বিপদ হবে। মাগো মাগো, আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটা যেন না হয়। তুমি দেখো মা। এত রাতে তুমি এখানে কি করছো? না, আসলে মেজো কাকিমুনির ঘরে এত রাতে আলো জ্বলছে তো তাই। তাতে তোমার কি? অন্যের ঘরে কেন আলো জ্বলছে সেটাও তোমায় জানতে হবে। সব ব্যাপারে নাক না গলালেই নয় কি? আচ্ছা ভার্গবীদি, তুমিও তো এখানে ঘোরাঘুরি করছো, মানে তুমি কি জানো কিছু কি হয়েছে? কিচ্ছু হয়নি গৌরী, তুমি এখন এখান থেকে যাও। না, আমি মেজো কাকিমুনির সাথে দেখা না করে কোথাও যাব না। কে কথা বলছে বাইরে? সর্বনাশ। গৌরী, গৌরী, হ্যাঁ গৌরী। হ্যাঁ ডাক্তারবাবু, কিছু হয়েছে? কিছু লাগবে? কিচ্ছু লাগবে না গৌরী, কিন্তু তোমার কি হয়েছে? তখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছ না। মনটা কোথায় পড়ে আছে? গৌরী, কিছু হয়েছে? না না, কিছু হয়নি। শোনো, আমি একটু বেরোচ্ছি, আমাকে একটু ল্যাবে যেতে হবে একটা রিপোর্ট কালেক্ট করতে। ভেবেছিলাম আজকে বেরোবো না, কিন্তু এই কাজটাও খুব ইম্পর্টেন্ট। কখন ফিরবেন ডাক্তারবাবু? তাড়াতাড়ি ফিরবো, কিন্তু গৌরী তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। এখন আর একদম বাড়ি থেকে বেরোবে না, আর এমন কিচ্ছু করবে না যাতে নতুন কোনো বিপদ হয়। অনেক ঝামেলা হয়েছে গৌরী, আমি আর নতুন কোনো ঝামেলা চাইছি না, বুঝতে পেরেছ? চিন্তা করবেন না ডাক্তারবাবু, আমি কিচ্ছু করব না। শোনো গৌরী, আমি বুঝতে পারছি যে তুমি কালকের ঘটনাটা নিয়ে ডিস্টার্ব আছো। আচ্ছা ঠিক আছে, তুমি জানতে চাইছিলে তো যে কালকে ঠিক কি ঘটেছিল। আশা করছি আমি তোমাকে জানাতে পারবো যে কালকে সত্যি কি ঘটেছিল। সত্যি ডাক্তারবাবু, আপনি জানাতে পারবেন? কিন্তু কি করে? কি করে সেটা বড় কথা নয় গৌরী, তবে আমার মনে হয় আজকে আমি যখন ফিরবো তখন আমার কাছে একটা উত্তর থাকবে।
আর এই উত্তর পাওয়াটাও খুব জরুরি গৌরী। ডাক্তারবাবু কি বলতে চাইছেন? আমি তাই ভোগ থেকে বিষক্রিয়া হয়েছে? গৌরীর সন্দেহটা একেবারেই ভুল নয়। বিষক্রিয়াটা ভোগ থেকে নয়, চরণামৃত থেকে হয়েছিল। বউয়ের হয়ে সাফাই গাইছিস, লজ্জা করে না তোর? একেবারেই নয় ছোট দাদু। আমি খুব ভালো করেই জানি যে এসব জিনিস মুখের কথায় প্রমাণ হয় না, তাই আমি নিজে এই জিনিস দুটোরই স্যাম্পল কালকে টেস্ট করতে দিয়েছিলাম, আর আজকে তার রিপোর্ট এসেছে। আর তাতে স্পষ্ট করে লেখা আছে যে বিষক্রিয়াটা ভোগ থেকে নয়, চরণামৃত থেকে হয়েছিল। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো নিয়ে এসে মেজ কাকিমণিকে নিয়মিত খাওয়াতে হবে। কালকে আমি প্রত্যেককে মানা করেছিলাম যে জেদ করে চরণামৃত না খাওয়াতে, কিন্তু তোমরা তো কেউ কারোর কথা শুনবে না। এ বাড়ির কাউকে কিচ্ছু বলার নেই আমার। শুধু এটুকু জেনে রাখো, যদি সিচুয়েশন ডিটোরিয়েট করে তাহলে কিন্তু মেজ কাকিমণিকে হসপিটালাইজ করতে হবে। সর্বনাশ করেছে, মাধুরী জ্ঞান হারিয়েছে। এবারের ফল আমাকেই ভুগতে হবে। সর্বনাশ। এই আমায় দেখতে দে। ধরো ধরো, দাঁড়িয়ে আছো কি? আরে ধরো, তোলো তোলো, ওকে ঘরে নিয়ে যেতে হবে। চলো 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 মাধুরী, চলো। কি কাণ্ড! এসো এসো এসো। তাহলে ঈশান, বিষক্রিয়াটা চরণামৃত থেকেই হয়েছিল, তাই তো? ছি 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 ছি। ঈশান, তুই এটা করতে পারলি? তুই চরণামৃত পরীক্ষা করতে পাঠিয়েছিস? আমি তো ভাবতেই পারছি না, ঠাকুর দেবতাকে নিয়ে তুই স্বেচ্ছাচার করছিস ঈশান। এর ফল কিন্তু মারাত্মক হবে, আমি বলে দিচ্ছি তোকে। পিসিমণি, কাল যেটা হয়েছে সেটা মারাত্মক, আর সেটা আটকানোর জন্য আমাকে যা যা করতে হয়েছে আমি সেটা করেছি। কিন্তু তুমি এত নিশ্চিত হচ্ছ কি করে যে ওই চরণামৃতেই ছিল ব্যাকটেরিয়া? ভোগেও তো থাকতে পারে। না, ভোগ খেয়ে কারোর কিচ্ছু হয়নি। আমি আবারও বলছি, ভোগ খেয়ে কারোর কিচ্ছু হয়নি। থামো তুমি, সব জেনে গেছো না? আমি বলছি ওই ভোগেতেই বিষাক্ত ব্যাকটেরিয়া ছিল। না ছোট দাদু, ভোগে কোনো রকম কোনো বিষাক্ত ব্যাকটেরিয়া ছিল না। গৌরী ঠিকই বলেছে, আর আমি এটা নিয়ে নিশ্চিত, কারণ আমি শুধু চরণামৃত নয়, আমি ভোগেরও স্যাম্পল টেস্ট করিয়েছিলাম। হ্যালো হ্যালো শৈলমা, আমি নতুন খবর নিউজ চ্যানেল থেকে সায়নী বলছি। এক মিনিট, আবার প্রেস। হ্যাঁ বলুন। আমরা হসপিটাল সূত্রে জেনেছি শৈলমার উৎসবে যে ভক্তরা চরণামৃত খেয়েছিলেন তারা সবাই মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। এই বিষয়ে শৈলমা কি বলতে চান? এই ব্যাপারে আমার কোনো কথা বলার নেই। দয়া করে বারবার ফোন করে আমাকে বিরক্ত করাটা আপনারা বন্ধ করুন। এই দেখ, আবার ফোন এসছে আমার কাছে। হ্যালো, দেখুন আমি বলছি তো যে শৈলমা এই ব্যাপারে কোনো কথা বলবেন না। কেন ফোন করছেন? আবার ফোন করছে। হ্যালো,
আপনারা দয়া করে ফোন করে বিরক্ত করবেন না ওনাকে, ওনাকে একটু একা থাকতে দিন। কিন্তু এসব বলে তো উনি দায় এড়াতে পারেন না। এত বড় ঘটনা কি করে ঘটলো? কি এমন ছিল এই চরণামৃতে যার জন্য এত মানুষ অসুস্থ হলো? নো কমেন্টস। আরে তো পাগল করে দিচ্ছে রে, লোকজন ফোন করে, প্রেস, মিডিয়া, সাধারণ পাবলিক সবাই ফোন করে যাচ্ছে। মিলছে না, মিলছে না, কোনো রকমের কোনো হিসেব মিলছে না মেজদা। আমি ভেবেছিলাম এই যে আমাদের বাড়ির উপর পুলিশের একটা নজর পড়েছে, এত বছরের ব্যবসার একটা বদনাম হয়েছে, সব কিছু এই উৎসবটা হলে সুন্দরভাবে মিটে যাবে, উজ্জ্বল ভাবমূর্তি হবে। কিন্তু হলো কি? উল্টোটাই তো হলো। চারিদিকে ঢিঢি পড়ে গেছে নিশ্চয়ই এতক্ষণে। সবাই আমার দিকে আঙুল তুলবে, শৈলমার দিকে আঙুল তুলবে। এবার সবাই বলবে ছি ছি ছি, দেখেছো শৈলমার দেওয়া চরণামৃতকে বিষক্রিয়া হয়েছে। কেউ আমাকে আর বিশ্বাস করবে কোনোদিন? তুই একটা জিনিস কি লক্ষ্য করেছিস? গৌরী এই বাড়িতে আসার পর থেকে এগুলো হচ্ছে। আমাদের বাড়ির ওপর গৌরী সেন দৃষ্টি পড়েছে। একদমই তাই। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না মেজদা, গৌরী প্রত্যেকবার কি করে পার পেয়ে যায় বলতো? ওকে যত কঠিন শাস্তি আমি দিই না কেন, ঠিক উতরে যায়, যেন কোনো এক মন্ত্র বলে অসম্ভবকেও সম্ভব করে দেখাচ্ছে এই মেয়ে। কি করে পারছে বলতো, কি করে? আর একটা কথা গৌরী, আজকাল তুমি ঠাকুরজির সঙ্গে কথায় কথায় তর্ক করো, এটা একেবারে ঠিক নয়। মনে রেখো, ঠাকুরজি কিন্তু কোনো সাধারণ মানুষ নয়, সে স্বয়ং দেবীর অংশ। এটা আর একদম তুমি করবে না। ঠাকুরজি নিজের শিষ্য সম্পর্কে যা ঠিক মনে করেছে সেটাই করেছে, তুমি এ ব্যাপারে আর কোনো কথা বলবে না। কিন্তু ব্যাস, বললাম তো, আর কোনো কথা তুমি এ নিয়ে বলবে না। তুমি বারবার একটা করে ঝামেলায় জড়িয়ে পড়ো আর শান তাতে ভীষণ ভাবে রেগে যায়। তুমি সেটা বুঝতে পারো না? কালকে ছেলেটা কদিনের জন্য বাইরে যাচ্ছে, আমি কিন্তু তোমাকে সাবধান করে দিচ্ছি, এর মধ্যে আর নতুন করে কোনো গোলমালে তুমি জড়াবে না, মনে থাকবে? হ্যাঁ গৌরী, আমার মনে হয় কি তুমি না একটু বেশি ভাবছো। ঠিক আছে, সত্যি মনে হয় আমি একটু বেশি ভাবছি। আমি আর এই নিয়ে কোনো কথা বলবো না। আমরা তো গৌরীকে বুঝিয়ে দিলাম, চুপও করিয়ে দিলাম, কিন্তু আমার মন বলছে গৌরীর এই চিন্তাটা অহেতুক নয়। শৈল আসলে কি করতে পারে না পারে। এসব কি হচ্ছে? দেখতেই তো পাচ্ছেন, আপনার ব্যাগ গুছিয়ে দিচ্ছি। হ্যাঁ, সে দেখতে পাচ্ছি, কিন্তু কেন গোছাচ্ছ গৌরী? আমি কি তোমাকে বলেছিলাম? কেন ডাক্তারবাবু, আমি গুছিয়ে দিলে কি হবে? আমার কি লাগবে কি লাগবে না সেগুলো কি তুমি জানো? আবার তো আমাকে সব দেখতে হবে। আমি তো আপনার সাথে আছি কিছুদিন, আমি মনে হচ্ছে জানি না আপনার কি লাগবে না লাগবে। আচ্ছা, তুমি জানো? আচ্ছা বেশ, কোথায় আমার হসপিটালের ব্যাগটা কোথায়? এই যে এইখানে। আর কনফারেন্সে যাব বলে যে ফাইলগুলো আলাদা করেছিলাম সেগুলো কোথায়? সব গুছিয়ে রেখেছি। ওকে, আর জামা কাপড় কি কি দিচ্ছ? এই যে এই জামা কাপড়গুলো দিচ্ছি। বাবা, এ তো প্রয়োজনের থেকে অনেক বেশি গৌরী। আমি না কয়েকদিনের জন্য যাচ্ছি। আচ্ছা গৌরী, একটা কথা বলো তো, তুমি এত সাত তাড়াতাড়ি ব্যাগ গোছানো শুরু করলে? আমাকে বাইরে পাঠানোর জন্য খুব তাড়া না তোমার? আপনি এরকম কেন বলছেন বলুন তো? একই আমার মন খারাপ আপনি চলে যাচ্ছেন বলে। আচ্ছা গৌরী, ঠিক আছে, সরি। আর তুমি এরকম কেন করছো বলো তো? যখন তোমার মন খারাপ করবে আমাকে জাস্ট ফোন করে নেবে, তাহলেই তো হয়। ফোন করলেই যেন ফোন ধরে। আপনি আমাকে ফোনটা দিয়েছিলেন আমার উপর নজর রাখার জন্য, এদিকে আমি যখন ফোন করি আপনি ফোন ধরেন না। আমি কি করে আপনার উপর নজর রাখবো শুনি? কি
গৌরী, তুমি না খুব পেকেছো জানো তো, খুব পেকেছো। বারে বলবো না, আমিও তো আপনার বউ নাকি? অমন করে কি দেখছেন? তোমাকে। আমাকে? আমাকে আবার দেখার কি আছে? আছে, দেখছি যে ইদানিং তুমি কতটা বদলে গেছো। আপনি কি কিছু মনে করলেন নাকি আমি এভাবে বললাম বলে? না, অবশ্য এই বদলে যাওয়াটা আমার খুব একটা মন্দ লাগছে না। আচ্ছা ডাক্তারবাবু, আমি সব জিনিসপত্র আপনার গুছিয়ে দিয়েছি, আপনি তো একবার দেখে নেবেন। নীলা দিদি। গৌরী, আরে এসো এসো। এই বলছে ভাইয়ের গোছানো সমস্ত কমপ্লিট তো? কি হয়েছে গৌরী, তুমি কিছু বলবে? তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি আমাকে কিছু একটা বলতে চাও। হ্যাঁ মানে, আচ্ছা নীল, কি হয়েছে বলো? আচ্ছা শোনো না নীলা দিদি, বলছি আশ্রমটা কোথায় গো, যেখানে শৈলমা গেছেন? এই রে, সেটা তো আমি বলতে পারবো না। আমি তো শুধু আশ্রমের কথাই শুনেছি, সেখানে কোনোদিনও যাইনি। তবে এইটাও শুনেছি যে ওখানে একজন গুরুজি আছেন, শৈলমা ওনাকে খুব ভরসা করেন জানো তো। শৈলমা হঠাৎ আশ্রমে গেলেনি বা কেন? তুমি কি কিছু জানো? আমি তো কিছু জানি না, নিশ্চয়ই কোনো কারণ আছে। আর তাছাড়া শৈলমা কোথায় কখন কেন যান আমাদেরকে সে কথা বলে যান? কি ব্যাপার বলো তো গৌরী, তুমি বারবার এই একই প্রশ্ন করে যাচ্ছ। নেবেলেন কেন? ঘরে থাকলেই তো পারতেন। হ্যাঁ তা পারতাম, তবে দাদু ভাই তো একটু পরেই বেরিয়ে যাবে, তাই এলাম। আমিও জানো তো শান বেরিয়ে যাবে বলে ওর সাথে একটু দেখা করতে চলে এলাম। আমিও যাই, মন্দির থেকে চটপট পুজোটা সেরে আসি। মা গো, তুমি আমাকে কোন সংকেত দিতে চাইছো মা? ওই তো শৈল এসে গেছে। যাক, যাওয়ার আগে ঈশানের সঙ্গে দেখা হয়ে যাবে শৈল। আমি কিন্তু একা আসিনি, আমার সঙ্গে ধৈর্যটি বাবাও এসেছেন। তোমরা ঈশানের সঙ্গে গৌরীর বিয়ে এমন হঠাৎ করে দিয়ে দিলে? ঈশানের সঙ্গে গৌরীর আগের থেকে জানাশোনা ছিল বোধহয়। না না, বিয়েটা ঠিক সেভাবে হয়নি। হ্যাঁ, একটু তাড়াহুড়ো হয়ে গেছে। তবে গৌরী কিন্তু খুব ভালো মেয়ে, এ বাড়ির যোগ্য বউ। শুধু ভালো বললেই তো আর ভালো হয় না, সেটা তোমরা সকলেই খুব ভালো করে জানো। এই বাড়িতে অতি জাগ্রত ঘোমটা কালীর বাস। সেই পরিবারে শৈলমার পরিবারের গৃহবধূ শুধু ভালো এটুকু হলেই তো হয় না, আরো অনেক কিছু জানতে হয়। ঠিকুজি, কোষ্ঠী সব মিলিয়ে নিতে হয়, তাই না?
নমস্কার। ঈশান, ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। আমি একটু বেরোবো কয়েকটা কাজের জন্য। আপনি কদিন আছেন তো এখানে? তো কদিনের জন্য বাইরে যাচ্ছিস তুই? সেটা তো ঠিক জানি না পিসিমণি, তবে মনে হচ্ছে যে বেশ কিছুদিন লাগবে আর কি। ডাক্তারবাবু, আপনি বেরোনোর আগে মন্দিরে আমি একবার পুজোটা দিয়ে আসি। গৌরী, যা করার তাড়াতাড়ি করো, আমার হাতে কিন্তু বেশি সময় নেই, আমাকে বেরোতে হবে। গৌরী, গৌরীর ভক্তি বেশ প্রবল, বিশেষ করে মায়ের উপর, তাই না? হ্যাঁ গুরুদেব, ও মায়ের খুব ভক্ত। গৌরী এই সংসারে এসে এই সংসারের ধাঁচে যেভাবে নিজেকে তৈরি করে নিয়েছে, এইটুকু মেয়েকে দেখে বোঝাই যায় না। তোমরা যখন নিজের থেকে এত প্রশংসা করছো, তখন আমি একবার নিজের দু চোখে দেখি কেমন ভক্ত গৌরী। আসুন না, আসুন মন্দিরে আসুন। না 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 না, গুরুদেবের সেবা করতে গেলে তার অধিকার পেতে হয় গৌরী। আগ বাড়িয়ে সবকিছু করতে যেও না, জানো? আমার ভুল হয়ে গেছে শৈলমা, আমি বুঝতে পারিনি। এ তো আমার পরম সৌভাগ্য। স্বয়ং শৈল মা স্বহস্তে আমাকে প্রসাদ দিলেন। সৌভাগ্য তো আমার, আচার্য শ্রেষ্ঠ ধূর্যটি বাবার চরণ পড়েছে আমার বাড়িতে। সাবধান, ধূর্যটি বাবার সামনে আগ বাড়িয়ে কোনো কিছু করতে যেও না। এমন কোনো কাজ করবে না যাতে উনি কোনোভাবেই অসন্তুষ্ট হন। মনে থাকবে? না, মনে থাকবে। আমি চাই ডাক্তারবাবুকে প্রসাদটা দিয়ে আসি। যা মা যা, তোর স্বামী বিদেশ বিভুঁইয়ে যাচ্ছে, তার মঙ্গল কামনায় প্রসাদে ফুল আর তাপ দিয়ে আগে যা। এদিকে তো ডাক্তারবাবু নেই, আমি যে বড় একা হয়ে যাব। একা? বাড়িতে তো এতগুলো লোক রয়েছে, কি করে একা হবে তুমি? তাছাড়া আমি আর আনন্দিত কটা দিনের জন্য যাচ্ছি, যাবো আর চলে আসবো। কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা তোমাকে আমার বলার আছে। তুমি নিজের কাকিমণিকে একটু ভালো করে বোঝাবে যেন বাড়ির থেকে একটু বেরোয়। সারাদিন তো বাড়ির মধ্যেই থাকে, একটু যেন বেরোয়। বোঝাও বোঝাও বোঝাও। হ্যাঁ, কাকাই কিন্তু এই কথাটা একদম ঠিক বলেছে। আরো ভালো করে বোঝাও। কাকিমণি, তোমরা নিশ্চিন্তে যাও, চিকুবাবু তো আমার সাথেই থাকবে। কি চিকুবাবু থাকবে তো? হ্যাঁ বৌদি, তুমি যখন বল। চিকু, তুমি কিন্তু তোমার বৌদিকে একদম উল্টো পাল্টা বুঝিয়ে কিছু করানোর চেষ্টা করবে না, বুঝলে? যাক বাবা, আমি আবার তোমাকে কোন দিন ভুলভাল বুঝিয়েছি বলো তো বৌদি? মা এরকম কথাবার্তা বলছে। না না চিকুবাবু, তুমি আমাকে ভুল বোঝাতেই পারো না। ছোট কাকিমণি, গৌরী তোমরা শিগগিরই নিচে এসো, সবাই ডাকছে। আবার কি হলো? তাহলে কিন্তু ঘোর অনর্থ হবে, তখন কিন্তু তুমি কেঁদেও কুল পাবে না গৌরী।
আপনি চিন্তা করবেন না শৈলমা, গুরুদেবের সেবায় আমি কোনো ত্রুটি হতে দেব না। গৌরী কি পারবে এত বড় একটা দায়িত্ব পালন করতে? কি দরকার ছিল ওকে এই দায়িত্ব দেবার বলতো? আমি তো সেটাই ভাবছি, ভোগের রান্নার গুরুদেবের সেবা করা দুটো জিনিস তো এক নয়। আমি বলছিলাম কি গুরুদেব, গৌরী তো এ বাড়িতে নতুন, ও কিছুই প্রায় জানে না, তাই। কেন? তোমরাই তো বলছিলে গৌরী এ বাড়ির সুযোগ্য বউ। ভারী লক্ষ্মীমন্ত। তাই যদি হয় তাহলে তো ওকে আলাদা করে কিছু শেখাতে হবে না। আমি পারবো গুরুদেবের সেবা যত্ন করতে, কোনো ত্রুটি হবে না। বেশ, তবে তাই হোক। আজ রাত থেকেই তোমার জীবনে রাতের অন্ধকার নেমে আসবে গৌরী। কেউ তোমায় রক্ষা করতে পারবে না। থাকে তুই ওকে সেই সুযোগটা দিবি কেন বলতো? আচ্ছা ঠিক আছে, আজ না হয় ভুল হয়ে গেছে, আমরা সবাই মিলে গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নেবো। তুইও চাইবি, হ্যাঁ? কিন্তু দেখিস কাল যেন কোনো ভুল না হয়, বুঝতে পারছিস? হ্যাঁ গৌরী, অনেক কান্নাকাটি করেছো, আর কান্নাকাটি করতে হবে না। চলো এবার আমাদের সাথে চলো। হ্যাঁ, ভুল হয়ে গেছে, আর পরে ভুলটা না করলেই হলো, তাই না? চলো গৌরী, আমাদের সাথে এসো। হ্যাঁ, সেই ভালো, যাও। ও কাকিমা, বলছি কি যে আমরা যদি কালকে সকলে মিলে গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিই, তাহলে উনি নিশ্চয়ই, বলো? এতদিন পর আমি একটু শান্তি পাচ্ছি। গৌরী সত্যি মহা প্যাঁচে পড়েছে। শৈলমা, শুধু ধৈর্য ধরে আপনি দেখে যান। ওই গৌরীর সঙ্গে আর কি কি হয় দেখে যান। অশান্ত হয়ে উঠেছিস কেন? ছটফট করছিস কেন? আমি শান্ত হতে পারছি না বাবা। দুর্জুটি বাবা কখন আসবেন আমি সেই জন্যই অপেক্ষা করছি। উনি কাল রাত থেকে উপোস করে আছেন, আর হয়তো খুব রেগেও আছেন, আর সেটাই তো স্বাভাবিক। আরে ঠিক আছে, আমরা ওনাকে বুঝিয়ে বলবো। তুই একটু শান্ত হ না। ছোট ঠাম্মি, বাবা এলেই আমি বাবার কাছে ক্ষমা চেয়ে নেব। তুমি দেখো, আমি আর কোনো অনর্থ হতে দেব না। ঠিক আছে গৌরী, সব ঠিক হয়ে যাবে। বাবা তুমি জানো, কাল থেকে গৌরীও কিছু খায়নি আর ঘুমোয়ও নি ঠিক করে। খুব অন্যায় করেছিস মা, খুব অন্যায় করেছিস। এটা কি খাসনি কেন? হ্যাঁ, একটা ভুল করেছিস, একটা ভুল হয়ে গেছে, তাতে কি হয়েছে? নিজেকে এভাবে কষ্ট দিবি? আসলে কি হয়েছে, আমাদের গৌরী চায় না যে ওর জন্য অন্য কেউ কষ্ট পাক, সেই জন্য তো কাল থেকে মন খারাপ করে এসব করছে। বাবা, বাবা, বাবা আপনি আমায় ক্ষমা করে দিন। বাবা, আমাকে ক্ষমা করে দিন। কাল আমার জন্য, বাবার জন্য আপনাকে অমুক্ত থাকতে হয়েছে বাবা। আমি অন্যায় করেছি, আর তার জন্য আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব বাবা। শুধু আপনি রাগ করে থাকবেন না। শৈলমা ভরসা করে আমাকে যে অধিকার দিয়েছিলেন, সে অধিকারের আমি যোগ্য নই বাবা, আর তার জন্য আমি কোনো অজুহাত দেব না। আমি তো প্রথম থেকেই বলেছিলাম তোমার উপর ভরসা করা যায় না। তোমার জন্য লজ্জায় আমার মাথা কাটা গেছে। আগে আগে কখনো এরকম হয়নি, কখনো না। ধৈর্যটি বাবা যে কালই আমাদের বাড়ি, আমাদের পরিবার ত্যাগ করে চলে যাননি, তার জন্য তোমার ধন্য হওয়া উচিত। বাবার কৃপার শরীর, তাই উনি রাতে থেকে গেছেন। আমাকে আর একটা সুযোগ দিন বাবা, আর একটা সুযোগ। আমি কথা দিচ্ছি, আমি আপনার সেবার কোনো ত্রুটি রাখবো না বাবা।
আমাকে দয়া করে আপনার সেবা করার অনুমতি দিন। না না, ভুল ভুল তো মানুষ মাত্রেরই হয়। আর তোমার মতন একজন সাধারণ তুচ্ছ মেয়ের ভুল হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? তবে আমি তোমায় আর একটি সুযোগ দিতে চাই। আজ আমি স্বয়ং ঘোমটাকালী মায়ের পূজা করব, আরতি করব। আমার পূজার জন্য মালা গাঁথতে হবে। আমি চাই তুমি স্বহস্তে সেই মালা গাঁথবে, আর পূজার সব জোগাড়ও তুমি করবে। দেখো যেন কোনো ত্রুটি না হয়। আমি কথা দিচ্ছি, আমি সব ব্যবস্থা করে রাখবো, সব ব্যবস্থা করব আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।